তিতিনের রুমে বই নিয়ে বসে আছে টুনি। বিষয়টা দেখে বেশ ভালো লাগলো হিয়নের। মেয়েটা চকলেটের বায়না করেছিল আজকে। খানিকক্ষণ আগে চকলেটের কথা উঠতেই মনে পড়ল আসার সময় টুনির জন্য কিনেছিল হিয়ন। ভেবেছিল এখান থেকে 2-4টে প্রিহুলাকে দেবে। এখন সিদ্ধান্ত পাল্টেছে হিয়ন। এই মেয়ের বোকামির জন্য এখন একটাও দিবে না তাকে। এটাই তার জন্য যথেষ্ট শাস্তি হবে। হিয়ন চকলেট দিতেই প্রচন্ড খুশি হয়ে হাতে নিল টুনি। সবটা চকলেট টুনিকে খাওয়ার জন্যে বলল হিয়ন। একটাও যেন কাউকে না দেয় পই পই করে বলে গেল। হিয়ন যেতেই প্রিহুলা টুনির কাছে এগিয়ে আসলো। অবশ্য চকলেট খাওয়ার কোনো রকম ইচ্ছে তার নেই। এত রাগী লোকের কেনা চকলেটও নিশ্চয়ই তিতকুটে হবে। এতটাও বেহায়া নয় প্রিহুলা যে না বলার পরও খাবে। ভুরু নাচিয়ে প্রিহুলার দিকে তাকিয়ে টুনি বলল, লোভ লাগতেছে আপু, নজর দিয়ে লাভ নাই, একটাও দিব না তোমারে। মুহূর্তেই রাগে অগ্নিরূপ ধারণ করে প্রিহুলা। রক্তিম নাকের পাটা ফুলিয়ে বলে, তোর কাছে কি চকলেট চাইছে আমি? হ্যাঁ, এমন রাক্ষস বদরাগী লোকের কেনা চকলেট আমি ছুঁয়েও দেখবো না। তুই খাবে সে কইরা। কথাটুকু বলে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ে প্রিহুলা। হতভম্বের মতো বসে থাকে টুনি। ডাইনিং টেবিলে বসে পা দলিয়ে আপেল খাচ্ছে প্রিহুলা। পাশে টুনি নুডলস খাচ্ছে। তুলি আর লাইলা খাতুন পরোটা ভাজি খাওয়াই মনোযোগী। কিছু সময়ের ব্যবধানে হিয়ন হাসল। প্রিহুলার দিকে এক পলক তাকিয়ে টুনির উদ্দেশ্যে তারা নিয়ে বলল, টুনি, তোরা রেডি তো? আমি হসপিটাল যাওয়ার পূর্বে তোদের স্কুলে নামিয়ে দিয়ে যাব। পাশ থেকে প্রিহুলা জবাব দিল, টুনি, তুই একা যা, আমি আজকে যাব না। লাইলা খাতুন বললেন, যাবে না কেন? শরীর ঠিক আছে তো? হাতের জ্বালাপোড়ায় গায়ে জ্বর আসেনি তো? প্রিহুলাকে কথা বলার সুযোগ না দিয়ে বলল হিয়ন। আমি বাইরে গাড়িতে আছি। টুনি, তোর আপুকে নিয়ে তাড়াতাড়ি আয়। নিজের কথায় অনর থেকে জেদ নিয়ে বলল প্রিহুলা। বলছি না আমি যাব না, তুই ইচ্ছা হইলে একা যা। লাইলা খাতুন বললেন, সব স্কুলে ভর্তি হয়েছ, শুরু থেকে অনিয়ম হলে পড়াশোনা ভালো করবে কি করে? ওই স্কুলের নিয়ম কড়াকড়ি, রেগুলার যেতে হয়। লাইলা খাতুনের কথা শুনে চুপ করে বসে আছে প্রিহুলা। হাবভাবে বলছে সে স্কুলে যাবে। হিয়নের দিকে তাকিয়ে বললেন লাইলা খাতুন, তুই হসপিটালে চলে যা হিরণ, আমি ড্রাইভারকে দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দেব। পাল্টা আর কিছু বলল না হিয়ন, চুপচাপ বেরিয়ে গেল। দুপুরের শেষ ভাগ সময়। আকাশে রোদের তেজ নেই বললেই চলে। সময় বলছে এক্ষুনি বিকেল হবে। মাত্রই স্কুল ছুটি হয়েছে প্রিহুলা আর টুনির। গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে দুজন। কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসলো। ড্রাইভার বেরিয়ে এসে দরজা খুলে দিতেই টুনি উঠে বসলো। প্রিহুলা ওঠার জন্যে উদ্যত হতেই বাত সাধলেন ড্রাইভার মাহমুদ। মুহূর্তেই চোখ মুখ কুঁচকে নিয়ে বলল প্রিহুলা, কেন আমি একা কি কইরা যাব? এখানকার রাস্তা কিছুই তো চিনি না। মুহূর্তেই ভয়ে কলিজা ছ্যাঁত করে ওঠে প্রিহুলার। রাক্ষসটা একা কোথায় নিয়ে যাবে তাকে? অজানা ভয়ে আশঙ্কায় হাত পা অবশ হয়ে আসে প্রিহুলার। বুকের মধ্যে স্কুল ব্যাগ চেপে ধরে ভয়ার্থ স্বরে বলল, চাচা, আমি আপনার সাথেই যাই। অনুনয়ের স্বরে বললেন মাহমুদ। পাল্টা আর কিছু বলল না প্রিহুলা। ড্রাইভার মাহমুদ ততক্ষণে টুনিকে নিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। জবথব হয়ে নিষ্পলক ছুটে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে থাকে প্রিহুলা। টুনিকে একা বাড়ি ফিরতে দেখে বেশ খানিকটা অবাকই হলেন লাইলা খাতুন। যখন মাহমুদ জানালো হিয়ন নিজে তাকে কল করে জানিয়েছে প্রিহুলাকে সে নিয়ে আসবে, তখন আশ্চর্যে বাকরুদ্ধ হলেন লাইলা খাতুন। ছেলের মনে তবে কি চলছে? যে ছেলে প্রতিবাদ জানাতে পারে সে নিশ্চয়ই অন্যায়ের পথে ধাবিত হবে না। তবুও মন খচখচ হয়ে আছে কেমন। লাইলা খাতুনের চুলে তেল দেওয়ায় ব্যস্ত তুলি। মাহমুদের কথা সবই শুনেছে সে। বিষয়টা তার কাছে মন্দ লাগেনি। তবে হুট করে খালা আম্মার মুখ কেন আন্ধার হইল বুঝতে পারছে না। তুলির কথায় ডাকে চোখ মুখ বৃষ্টি রকম কুচকে গেল লাইলা খাতুনের। এই মেয়ে সর্বক্ষণ চিন্তা বাড়িয়ে দিতে থাকে। কথার মধ্যে তার বাম হাত দিতেই হবে, না হলে পেটের ভাত হজম হবে না যেন। কপট রাগ দেখিয়ে বললেন লাইলা খাতুন, দূরেই তো থাকবে। এই মেয়েকে কি কোনো দিক দিয়ে আমার ছেলের যোগ্য মনে হয় তোর? আর তোকে কে বলেছে
আমার ছেলের ওপর নজরদারি রাখতে। কথাটুকু বলে উঠে চলে গেলেন লাইলা খাতুন। টুনি ততক্ষণে গোসল করে খাবার জন্য এসেছে। তুলি হতবিহ্বল হয়ে ঠাই বসে রইল। খালা আম্মার রাগ করার মতো কিছুই সে খুঁজে পেল না। মেয়ে যদি যোগ্যই না হবে তাহলে ছেলের বউ কেন করে নিয়ে আসলো? গ্রামের অসহায় গরিব মানুষদের কি এদের মানুষ বলে বিবেচ্য হয় না? প্রায় মিনিট 20 ধরে অপেক্ষা করছে প্রিহুলা। এতক্ষণ মনে ভয় থাকলেও এখন বেশ বিরক্ত লাগছে। পৃথিবীতে সবচেয়ে বিরক্তিকর বিষয়টি বোধহয় অপেক্ষা করা, যেখানে মানুষের ধৈর্য একেবারেই থাকে না। আচমকা দমকা হাওয়ার মতো সম্মুখে গাড়ি থামতেই সম্বিত ফিরে পেল প্রিহুলা। দরজা খুলে হিয়ন বেরিয়ে এসেছে। সম্মুখে সাদা রঙের সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে প্রিহুলা। মুখে কেমন জড়তা আর ভয়ের ছাপ। সবে স্কুলে ভর্তি হওয়ায় এখনো অবধি স্কুল ড্রেস বানানো হয়নি তার। গাড়ির সঙ্গে হেলান রেখে দাঁড়িয়ে আছে হিয়ন। পরনে আকাশি রঙের শার্ট আর ফর্মাল প্যান্ট। কিয়ৎক্ষণ কিশোরীর দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, গাড়িতে উঠে বসো। আশপাশে একবার দৃষ্টি বুলিয়ে নিল প্রিহুলা। অম্বরে আলতো রং ছড়িয়েছে। গোধূলির বেলা ছুটছে অন্ধকারের দিকে। কিছুক্ষণের মধ্যেই কমলা রঙের সূর্যকে বিদায় জানিয়ে পুরো ধরনী ডুব দিবে আধারে। ভয়টা কেমন আবারও জেগে উঠেছে প্রিহুলার। শুকনো ঢোক গিলে নিয়ে গাড়ির কাছাকাছি গেল সে। দরজায় হাত রাখতেই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর থামিয়ে দিল। পেছনে নয়, ফ্রন্ট সিটে বসো। কিঞ্চিত আটকে উঠল প্রিহুলা। হিয়নের দিকে তাকালো না, চুপচাপ সামনে গিয়ে বসলো সে। এই মুহূর্তে মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে প্রিহুলার। সুযোগ পেলে একটি বার শুধু গ্রামে যেতে পারলেই হলো। দ্বিতীয়বার আর শহরের মুখ দর্শন করবে না সে। বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে। মেয়ে বিয়ে দিয়েই কি দায়সারা হয়েছেন তারা? ততক্ষণে গাড়িতে বসে স্টার্ট দিয়েছে হিয়ন। আর চোখে একবার প্রিহুলার দিকে তাকিয়ে নিয়ে বলল, সিট বেল্ট লাগিয়ে নাও। পিঠ পেছন থেকে বড়সড় বিনুনিটা সামনে নিয়ে সিট বেল্ট টেনে নিল প্রিহুলা। গাড়ি চালানোতে মনোযোগী হিয়ন বার কয়েক সেদিকে দৃষ্টি ফেলল। সিট বেল্ট লাগানো শেষে কোলের উপর পড়ে থাকা বিনুনিটা আঙ্গুলে পেঁচাচ্ছে প্রিহুলা। ভয় এখনো কাটেনি তার, তবুও নিশ্চুপ বসে আছে সে। পাছে কি বলতে কি বলে ফেলে, আর লোকটা ফের রাগী দানবের মতো চেহারা নিয়ে তেড়ে আসে, ঠিক নেই। তার সব কথাতেই তো ভুল। চুল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে হাত অব্দি পেঁচিয়ে ফেলেছে প্রিহুলা। সম্মুখে দৃষ্টি রেখেই থমথমে স্বরে বলল হিয়ন, সমস্যা কি তোমার? একটু পরপর হিয়নের কথায় ভয়ে কেঁপে উঠছিল প্রিহুলা। এখন তো সে কিছুই বলেনি, কিসের সমস্যার কথা বলছে তবে? হিয়নের দিকে অবুঝের মতো ফ্যালফ্যাল করে কেবল তাকিয়ে রইল। মুহূর্তেই গাড়ি ব্রেক কষতেই সামনের দিকে ঝুঁকে গেল প্রিহুলা। চুপচাপ প্রিহুলার হাত থেকে পেঁচানো বিনুনিটা খুলে নিল হিয়ন। পাথরের ন্যায় নির্বাক হয়ে বসে রইল প্রিহুলা। লম্বা বিনুনিটা নিচের দিকে টেনে নিয়ে আঙ্গুল দিয়ে ইঞ্চি মাপতে থাকে হিয়ন। পরক্ষণে কিঞ্চিত অবাক হয়ে বলে, তোমার হেয়ার তো অনেক লং, সামলাও কি করে? হিয়নের কথার প্রতি উত্তরে কিছুই বলল না প্রিহুলা। কেবল এক ঝটকায় বিনুনি ছাড়িয়ে নিল। পরক্ষণে দৃষ্টি বাইরে নিক্ষেপ করলো। গ্রামে থাকাকালীন প্রায়ই মা বলতো, কেউ যদি তোর চুলে হাত দেয় তাহলে একদম ধরতে দিবি না প্রিহু, মানুষের বদ নজর লাগে। তখন দেখবি এত সুন্দর চুল আর থাকবে না। মায়ের সমস্ত কথা মেনে চলতো সে। আচমকা প্রিহুলার এরূপ আচরণে থতমত খেল হিয়ন। কিঞ্চিত অপমানিত বোধ করলো। হিয়নের গাড়িতে উঠে কি তবে একটুও ভয় করছে না তার? সেরকম তো কোনো আভাস দেখা যাচ্ছে না। এতক্ষণ যাবৎ জড়তা খেয়াল করেছিল হিয়ন, তবে মেয়েটাকে নিশ্চুপ দেখে খানিকটা অবাকই হয়েছে সে। পাল্টা আর কিছু বলল না হিয়ন। পুনরায় গাড়ি স্টার্ট দিল। সম্মুখে দৃষ্টি রাখলো প্রিহুলা। গাড়ির গতি বৃদ্ধি পেতেই ভয়ে আড়ষ্ট হয়ে হিয়নের পানে তাকালো। ওষ্ঠ কোণে মৃদু হাসি লেপ্টে আছে হিয়নের। অন্ধকারে বোধহয় সেটা প্রিহুলার চক্ষু গোচর হয়েই রইল। ধীরে ধীরে গতির মাত্রা আরো বাড়িয়ে দিল হিয়ন। জানালা গলে আসা উদ্ভ্রান্ত হাওয়ায় গা কাটা দিচ্ছিল প্রিহুলার। চোখ মুখ খিঁচে নিয়ে বলল, উফ, থামেন তো, আপনি এমনিতেই কানা, এইভাবে গাড়ি।
পুরো কথা শেষ করতে পারল না প্রিহুলা। গাড়ি ব্রেক করলো হিয়ন। মুহূর্তেই স্বস্তির শ্বাস ফেলল প্রিহুলা। বক্ষস্থলে হাত রেখে ঘন ঘন দম ফেলল। কানে আবারও ভরাট রাগত্ব কণ্ঠস্বর ভেসে আসলো। হোয়াট? কানা, কি বললে? নিজের কাছে কঠিন শপথ করে নিয়েছিল প্রিহুলা, রাগী লোকটার সাথে একটা কথাও বলবে না। এখন তো উল্টে রাগিয়ে দিল। ভয়ের সর্বাঙ্গ মৃদু ঝংকার তুলল। নিজের জুতোর দিকে দৃষ্টি রেখে আমতা আমতা করে বলল, মামা মানে আমি বলতেছি এত জোরে গাড়ি চালালে চোখে কিছুই দেখি না। তপ্তশ্বাস ফেলে বলে হিয়ন। আমাকে কি তোমার মতো বোকা আর মাথা মোটা মনে হয়? দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোধক বোঝালো প্রিহুলা। বাকি কথা না বাড়িয়ে ফের গাড়ি স্টার্ট দিল হিয়ন। ছেলের অপেক্ষায় সন্ধ্যা গড়িয়েছে সেই কখন। লিভিং রুমে অনেকক্ষণ যাবৎ পাইচারি করছেন লাইলা খাতুন। ফোন হাতে নিয়েও কল করেননি। আপাত দৃষ্টিতে বিষয়টা স্বাভাবিক হলেও কেমন বেমানান লাগে। কলিং বেল বাজতেই দ্রুত ছুটে গেলেন লাইলা খাতুন। দরজা খুলতেই স্বামীকে আবিষ্কার করলেন। সময় ভালোই গড়িয়েছে। এখনো অবধি হিয়ন না আসায় মন অশান্ত অস্থির হয়ে আছে। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন লিয়াকত সাহেব। শরীর ঠিক আছে তোমার? অন্য মনস্ক হয়ে উত্তর দিল লাইলা খাতুন। হ্যাঁ। খানিকটা হেসে স্ত্রীকে পাশ কাটিয়ে রুমে চলে গেলেন লিয়াকত সাহেব। তুলি নিজের পছন্দসই রান্না চাপিয়েছে আজ। সন্ধ্যা থেকে লাইলা খাতুন যেন মুখে কুলু পেটেছেন। তুলির কোনো কথারই জবাব দিচ্ছেন না। টনি বই নিয়ে আসার পরও ভালো না লাগার দোহাই দিয়ে ফিরিয়ে দিয়েছেন তিনি। নিকুশ অম্বরের বুকে পূর্ণ চাঁদটা ঝুলে আছে। তাকে ঘিরে অজস্র নক্ষত্রের মেলা। সম্মুখে বিশাল শান্ত নদী। দূরে জাহাজ লঞ্চ চলাচল করছে। তীরে ছোট মাঝারি ঢেউ খেলছে। নির্নিমেষ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। ঈষৎ শীত আর ভালো লাগার সংমিশ্রণে মন দুলিয়ে দিচ্ছে কেমন। সেদিন হিয়নের কাছে রাতের শহর দেখার বায়না করার পর ঠিক এখানটাই নিয়ে এসেছিল। প্রথম দেখাতেই জায়গাটা চিনে নিয়েছে প্রিহুলা। কাকতারুয়ার মতো দুহাত মেলে দিয়েছে সে। হাতে ওড়নাটা উড়ছে পতাকার মতো। খানিকটা পেছনে গাড়ির সঙ্গে হেলান রেখে দাঁড়িয়ে আছে হিয়ন। সম্মুখে থাকা পাগলাটে মেয়ের আচরণ দেখছে চুপচাপ। নদীর ধারে বেশ লোক সমাগম আছে। অনেকেই অবাক দৃষ্টি নিয়ে প্রিহুলাকে দেখছে। হিয়নের ভাবনাতে অন্য কিছু। কালকে রাতে অনেক ভেবেছে হিয়ন প্রিহুলাকে সত্যিটা জানিয়ে দেবে। এই অনিশ্চিত ভবিষ্যতের কথা খোলাসা করে না বললে মেয়েটা তো সবকিছু সত্য জেনেই থাকবে। এটাকে এক প্রকার ঠকানো বলে। হয়তো পুরোপুরি বুঝবে না প্রিহুলা, কিন্তু তাকে কেন ঢাকায় নিয়ে আসা হয়েছে এইটুকু অন্তত অবগত থাকবে সে। মনে মনে অনেক কথা গুছিয়ে এসেছে হিয়ন। শান্তভাবেই কিশোরীকে বোঝাবে। তার সঙ্গে হিয়নের অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুর লেনা দেনা নেই। এইটুকু কথা খুব ভালোভাবে মেয়েটির মাথায় প্রবেশ করিয়ে দিতে হবে। মেয়েটা মামনির সামনে যখন তখন বেফাস কথাবার্তা বলে ফেলে। কালকের বিষয়টা নিয়ে এখনো লজ্জিত হিয়ন। মামনি কি ভাবছে কে জানে। দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রিহুলার হাত চেপে ধরল হিয়ন। কারো স্পর্শ পেতেই কল্পজগৎ থেকে বেরিয়ে আসলো প্রিহুলা। খানিকক্ষণ আগে মনে ভয় আতঙ্ক জড়তা থাকলেও এখন বেশ উৎফুল্ল সে। নিজের স্বামীকে যতটা মন্দ ভেবেছে অতটাও খারাপ নয় সে। না বলতেই কেমন ঘুরতে চলে নিয়ে আসলো। হাস্য উজ্জ্বল প্রিহুলার দিকে নিষ্পলক তাকিয়ে আছে হিয়ন। মনে মনে কথাগুলো গুছিয়ে নিচ্ছে। পরক্ষণে হাত ছেড়ে দাঁড়ালো হিয়ন। পকেটে হাত পুড়ে নিয়ে বলল, ওড়নাটা গায়ে দাও। হাতে থাকা ওড়নাটা বাধ্য মেয়ের মতো গায়ে চড়ালো প্রিহুলা। অনেকক্ষণ যাবৎ এসেছে এখানে। দুপুরে ক্যান্টিনে কেবল দুটি সিঙ্গারা খেয়েছিল। এখনো অবধি না খাওয়া সে। খিদেই পেটে মোচড় দিচ্ছে রীতিমতো। ইতিউতি দৃষ্টি ফেলে দেখছিল প্রিহুলা। দু কদম এগিয়ে শান্ত জলের দিকে স্থির দৃষ্টি রাখলো হিয়ন। তপ্ত শ্বাস ফেলে বলল, তোমায় কিছু কথা বলতে এখানে নিয়ে এসেছি। একদম মনোযোগ দিয়ে শুনবে সব। আমাদের বিয়েটা আর 10টা স্বাভাবিক সম্পর্কের মতো নয়। অনাকাঙ্ক্ষিত এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তোমাকে বিয়ে করাটা আমার জীবনের ভুলের একটা অধ্যায় মাত্র। খুব দ্রুত এই সম্পর্কের বিচ্ছেদ হবে। আমি তোমার স্বামী নই। গ্রামবাসী জোরপূর্বক তোমার সঙ্গে আমার বিয়ে করিয়ে দিয়েছে। আমি রাজি ছিলাম না,
আর তোমাকে মেনে নেওয়া কখনোই সম্ভব নয় আমার পক্ষে। এক নাগারে বিরতিহীনভাবে কথাগুলো বলে থামলো হিয়ন। মাথা থেকে যেন বোঝা নেমেছে একটা। এখন প্রিহুলার উত্তরটুকু শুনে বাকি পরিস্থিতি সামলাবে। মুহূর্তেই পাশ ফিরে তাকালো হিয়ন। তার আশেপাশে কোথাও নেই মেয়েটি। আচমকা ভয় পেয়ে গেল সে। মাত্রই তো প্রিহুলা এখানে ছিল, তার মানে হিয়নের কোনো কথাই শোনেনি সে। তৎক্ষণাৎ হন্যে হয়ে খুঁজতে লাগলো হিয়ন। কিছু দূর দৃষ্টি পড়তেই দেখলো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে প্রিহুলা। হিয়নকে দেখেই দ্রুত এগিয়ে আসলো। মুহূর্তেই ভয়ানক রেগে গেল হিয়ন। প্রিহুলাকে কিছু বলার সুযোগ না দিয়ে অনেকটা চেঁচিয়ে বলল, এমন কেন তুমি? ন্যূনতম বোধ বুদ্ধি নেই? একটা মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছো আর হুট করেই সেখান থেকে চলে আসলে? মানে কারো কথা চিন্তার কোনো দাম নেই? যা ইচ্ছে হয় করবে আর যখন তখন বেফাস বলে ফেলবে, এটাই তো পারো। আমি সত্যি বুঝি না তোমাকে। তুমি কি জেনে বুঝে এমন করো নাকি অবুঝ? এতক্ষণ যাবৎ আশেপাশে ভিড়ভাট্টা থাকলেও এখন কেবল গুটি কয়েক মানুষ। সবাই তাকিয়ে আছে হিয়নের দিকে। মাটিতে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। হিয়নের বলা শেষ হতেই কম্পিত স্বরে বলল, আমার খিদা লাগছিল, ফুচকা দীক্ষায় এদিকে আসছি, আপনারে দূর থেকে ডাকছি। আপনি তো ওই পানির দিকে চুপচাপ তাকাইছিলেন, শোনেন নাই আমার ডাক। প্রিহুলার কথা শুনে খানিক নরম হয়ে হাসল হিয়ন। সমস্ত ভাবনার মধ্যে মেয়েটিকে খাওয়ানোর কথাটুকুই ভুলে বসে আছে। দুপুর থেকে তো না খাওয়া মেয়েটা, ভুল হিয়নেরই। বিষয়টা মাথায় রাখা উচিত ছিল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে প্রিহুলার হাত চেপে ফুচকার দোকানের দিকে গেল হিয়ন। গুটি কয়েক লোক তাকিয়ে থাকলেও তারা এখন নিজেদের গন্তব্যে চলে গেছে। ছোট্ট দোকানের বাইরে দুটো টেবিল পাতানো। একটা টেবিলে কপতি আর বাকি টেবিলটা খালি পেতেই সেখানে গিয়ে চেয়ার টেনে বসল হিয়ন। ঠায় দাঁড়িয়ে রইল প্রিহুলা। চোখ দুটো জলে ভাসছে তার। প্রিহুলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঞ্চিত করে বলল হিয়ন, বসছো না কেন? চোখ মুখ কাঠিন্য করে দাঁড়িয়ে আছে প্রিহুলা। নাকের পাটা ফুলিয়ে চাপা স্বরে কাঁদছে। হিয়ন বকার সময় যখন সবাই তাকিয়েছিল, প্রিহুলার কাছে কেমন খারাপ লেগেছে বিষয়টা। রাগ উঠলেও সেটুকু চাপা দিয়ে বলল হিয়ন। বসতে বলেছি আমি। দু হাতে চোখ মুছে নিয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। ফুচকাওয়ালা এগিয়ে আসলেন, ঠোঁটের কোণে ঈষৎ হাসি তার। দুজনের দিকে তাকিয়ে বললেন, কয় প্লেট ফুচকা দিব মামা? প্রিহুলার থেকে মনোযোগ সরিয়ে এক প্লেট ফুচকা অর্ডার করলো হিয়ন। লোকটা অবাক হয়ে কিছু পলক তাকিয়ে থেকে চলে গেলেন। ভেতর ঠেলে ঠুলে আরো কান্না আসছে প্রিহুলার। লোকটাকে রাগী মনে হলেও এখন রীতিমতো পাষাণ মনে হচ্ছে। নিজের জন্যে কেবল অর্ডার করলো। যাকে এমনিতেও প্রিহুলা মনে মনে শপথ করেছে খাবে না। কিছু সময়ের ব্যবধানে লোকটা ফুচকা সমেত আসলো। টেবিলে ফুচকা রেখে প্রিহুলাকে ফের ডেকে উঠল হিয়ন। ফুচকা এসেছে, খাবে, আসো। লোকটা হিয়নের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। বিষয়টা দৃষ্টিগোচর হলো না হিয়নের। তার সঙ্গে পুচকে মেয়েকে দেখে কি ভাবছে কে জানে। হয়তো ভাবছে রাতবিরেতে প্রেম করতে চলে এসেছে হিয়ন। গলা খানিক খাকারি দিয়ে লোকটার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, একটা হেল্প করেন। আমার বউ তো আমার কথা শুনছেই না। একবার আপনি গিয়ে বলে দেখুন তো আসে কিনা। মুহূর্তেই লোকটার হাসি চওড়া হলো। জেদ নিয়ে দাঁড়িয়ে আছে প্রিহুলা। হিয়নের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন ফুচকাওয়ালা, তোমার শাসি মানে আমার বউটা ঠিক তোমার বউয়ের লায়ন ছিল বাবা। কথায় কথায় কি যে মান অভিমান করতো। আসলে বউ অল্প বয়স হইলে এমনই হয় বাবা, এদের মর্জি বোঝা দেয়। তখন তারে তো তুমি হক্কলের সামনে বকলা, এই জন্যইও রাগ করেছে হয়তো। তুমি মুখে তুলে খাওয়া দাও, দেখবা ঠিক হইয়া যাইব। ফুচকাওয়ালার কথা শুনে প্রিহুলার দিকে তাকালো হিয়ন। মুখ বাঁকিয়ে অন্য পাশ দৃষ্টি ফিরিয়ে নিল প্রিহুলা। অভিমানী মেয়ের হাবভাব বুঝতে বেগ পেতে হলো না হিয়নের। রাত ভালোই হয়েছে। মেয়েটা আর কিছুক্ষণ এরকম রাগ জেদ পুষে রাখলে শেষে না খেয়েই বিদায় নিতে হবে তাকে। অত ধৈর্য হিয়নের নেই। তপ্ত শ্বাস ফেলে বলল সে, আমি তো দেখতে পাচ্ছি ওর দুইটা হাত আছে, তাহলে আমি খাইয়ে দিব কেন?
হিয়নের বেরসিক কথা শুনে বোঝা যাচ্ছে দুজনের মধ্যে ভালোই রেষারেষি হচ্ছে। হাল ছেড়ে প্রিহুলার দিকে এগিয়ে গেলেন ফুচকাওয়ালা। দোকানের ভেতর থেকে ফুচকাওয়ালার স্ত্রী নবদম্পতির কাণ্ড দেখে মিটিমিটি হাসছেন। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে প্রিহুলা, মুখ জুড়ে রাগের আভা। হঠাৎই ছোট্ট কিশোরীর আচরণটুকু বিজ্ঞদের মতো লাগলো হিয়নের। লোকটা প্রিহুলার সম্মুখে এসে দাঁড়িয়ে হাসি মুখে বলল,